ফায়ারটাকে আমি নেবো না। আমি আসছি কোথায়? এই অ্যাকিউফায়ার, কাদা কাদা কাদা, এখান থেকে বালি। এরপরে এই অ্যাকিউফায়ারটা দেখছি বালি, ঠিক আছে, বালি 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 বালি। আমি আমার 30 মিটার দিচ্ছি, 30 মিটারে আমি এখানে আমার অ্যাকিউফায়ারটাকে শেষ করছি, কমপ্লিট। এরপরে কেন গেলাম না? এরপরে এটা গ্র্যাভেলস আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানের ভেতরে অনেক আয়রন আছে, আয়রন পার্টিকেলসটা অনেক বেশি আছে এর ভেতরে। এই যে কালো কালোগুলো, এগুলো কিন্তু আয়রন, এর ভেতরেও আয়রন আছে। একটা বালির ভেতরে যে কালো কালো পার্টসগুলো, এগুলো আয়রন, ঠিক আছে। চলো পরেরটা দেখা যাক। এটা কি বলে? স্টেনার, স্টেনার আছে এগুলো। এই প্রত্যেকটা স্টেনার দু রকমের হতে পারে, একটা হচ্ছে আরডিএস আর একটা হতে পারে আরএমএস, ঠিক আছে। আরডিএসটা একটুখানি বেটার হার্ডি, আরএমএস পাইপ মানে আরএম পাইপ ইউজ করি, সিএম পাইপ ইউজ করি তাহলে আরএমএস হবে, আর যদি আরডি পাইপ ইউজ করি তাহলে আরডিএস হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়েল পাইপ, আর 200 টাকা ওয়েল পাইপ। এগুলো এই ওয়েল পাইপগুলোতে আমাদের এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। 3 মিটার, হ্যাঁ, এক একটা 3 মিটার করে এগুলো ইউজ হচ্ছে। এই পাইপগুলো যেহেতু আমাদের নাবছে, একদম প্রথমে যেটা করছি আমরা কি, একদম প্রথমে গর্তটা হবার পরে ওই যে ওপরে ওই দিকটাতে যদি দেখো যে ব্ল্যাঙ্ক পাইপগুলোকে নামানো হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পাইপগুলোকে, ব্ল্যাঙ্ক পাইপ মানে হচ্ছে আমার এখানে এই পাইপটা কি করবে, এই পাইপটা আমার তলায় একদম থাকছে ফিল্টারের ঠিক নিচে। মানে ফিল্টারে যদি আমার কোনো কারণে কোনো কাদা বা কোনো কিছু থাকে, তাহলে সেই ডিপোজিশনগুলো এই পাইপে জমা হবে, ঠিক আছে। আর তারপরে থাকছে এই ফিল্টার, এরপরে এই ফিল্টারগুলো উঠবে, আর মাঝখানে ফিল্টারগুলোর মধ্যে সেন্টার গাইড থাকবে। এই সেন্টার গাইড দিও ভাই, হ্যাঁ সেন্টার গাইড দেওয়া হবে। তাহলে সেন্টার গাইড হচ্ছে কি জিনিস? সেন্টার গাইড। সেন্টার গাইডটা কোথায়? ওই যে ওইখানে রাখা আছে সেন্টার গাইড। চলো সেন্টার গাইডটাকে দেখিয়ে দিই। এগুলোকে বলবো সেন্টার গাইড। এইটা কিছু এখানে লাগানো হচ্ছে। এর কাজটা হচ্ছে যে আমি যখন ফিল্টারগুলো নামবে, ফিল্টারগুলো কিন্তু যেন একদম প্রপারলি অ্যালাইনমেন্টে নেমে যায়, মানে এই অ্যালাইনমেন্ট নিয়ে যেন ওর কোনো সমস্যা না হয়। এই ফিল্টারটাকে নামানোর চেষ্টা চলছে, সেখানে কিন্তু সেন্টার গাইডটা ওরা ইউজ করে। জলদি জল জল জলদি যাবে, পানি 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 পানি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গ্র্যাভেল। এখানে গ্র্যাভেলগুলো 4.75 মিলিমিটার করে সাধারণত আমরা এই গ্র্যাভেলগুলোকে আমরা ধরি। এই গ্র্যাভেলটা কোথায় হয়? ফিল্টার জোনটা আমরা এই গ্র্যাভেল দিয়ে আমরা বন্ধ করে দিই, যেন আমাদের কাছে যে জলটা আসে সেই জলটা আমাদের প্রপারলি আসে, মানে একদম প্রপারলি ফিল্টার হয়ে জলটা আসে গ্র্যাভেলের মাধ্যমে, ঠিক আছে। আর একদম গ্র্যাভেল যেখানে শেষ হয় সেখানে আমরা ক্লে বল দিই, যেন ওপরে কোনো অন্য একই পাত থেকে জল আমাদের না আসে। এটাই কিন্তু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের টিউবওয়েলের সঙ্গে অন্য টিউবওয়েলের ফারাক, যে এখানে কিন্তু আমরা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জলের পরিমাণটাকে আমরা ঠিক ভাবি, জলটা কোয়ালিটিটাকে নিয়ে ভাবি, কিন্তু এগ্রির ক্ষেত্রে বা অন্য ইরিগেশনের ক্ষেত্রে কিন্তু জলের কোয়ান্টিটিটাকে নিয়ে ভাবা হয়। ফলে জলের যদি কোয়ান্টিটিটাকে নিয়ে ভাবা হয় তাহলে ওপরের একই পর থেকে জল আসতেই পারে, কিন্তু আমরা গ্র্যাভেল দিচ্ছি এবং ওপরে যেহেতু ক্লেবল দিচ্ছি, সেখানে শুধুমাত্র কোয়ালিটি অ্যাকিউফায়ার যেটা দেখানো হলো, যে স্যান্ডগুলো আমাদের বেটার, সেগুলো নিয়ে আমরা ভাবছি, ঠিক আছে। এবার আসছি আমরা হাউজিং পাইপ দেখি। এটা একটা রিডিউসার লাগানো হয়েছে। এই রিডিউসারটা কিন্তু আমার ওয়েল পাইপে লেগে যাবে। এটা 300 বাই 250, এই হাউজিং এগুলো সব 300 মানে 300 মিলিমিটারের এই পাইপ।
ঠিক আছে, এগুলো হাউজিং হিসেবে থাকছে এবং হাউজিং হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই ব্যাপার মূল কথা। এবার এটাও কিন্তু ওই আমার সিএম পাইপ, তার মানে একইভাবে বোঝা যাচ্ছে আমার ওখানে এ হবে আরএমএস, আর যদি এটা আরডি পাইপ হতো তাহলে হয়ে যেত ওটা আরডিএস। আচ্ছা ওখানটা চলো, ওখানে এটা এখানে একটা ওভারহেড রিজার্ভার হবে, সেই জন্য এরা সয়েল টেস্ট করছে। সয়েল টেস্ট করছে কি, মাটির বিভিন্ন লেয়ারগুলোতে গিয়ে ওরা সয়েল টেস্ট করছে। এই কত মিটার অবধি গেছো তোমরা? 30 মিটার গেছো? ঠিক আছে, আচ্ছা। না এইটা না, ওই দুটো এটা চলছে তো? আচ্ছা, তা ডিস্টার্ব কটা পেয়েছো, আনডিস্টার্ব কটা? ডিস্টার্ব স্যাম্পেল 3টে উঠছে, 4.5, 3 আর 1.5, এর নিচে গিয়ে বালি আর উঠছে। আচ্ছা, আর সব এসপিটি। আর এসপিটি মেরেছো? কত করে আসছে এসপিটি? এসপিটি ও লেখা রয়েছে। লেখা রয়েছে, ঠিক আছে। আর একটা কি এ পেয়েছো, ওই একটা আনডিস্টার্ব পেয়েছো? আনডিস্টার্ব বলতে হ্যাঁ, আনডিস্টার্ব 3টে তুলেছি। যেটা ওই এ করেছো, মোম দিয়ে দুটো মুম করেছি, এখনই একটা তুললাম, এটা দুটো। আচ্ছা চলো, মোম কোথায় করেছো একটু দেখাও তো মোমে। এইটা ডিস্টার্ব আনডিস্টার্বের যেটা ব্যাপার, সেটা আমাদের কয়েলের ক্ষেত্রে আমরা দেখে। কেমন লাগলো তোমাদের প্র্যাকটিক্যাল সেশনের ভিডিওটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে কোনো জিনিস যেগুলো একটু সাইট রিলেটেড মেটেরিয়ালস, সেইগুলো যদি সাইটের ভিউটা একবার পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের চোখের সামনে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। যে এখানে আমরা কিন্তু দুটো জিনিস নিয়ে দেখলাম, একটা হচ্ছে একটা টিউবওয়েলের বোরিং হচ্ছে, সেই বোরিংয়ের মধ্যে কিছু স্যান্ড দেখলাম, যে বোরিং করে যে স্যান্ডগুলো উঠেছে মাটির তলা থেকে বিভিন্ন লেয়ার থেকে, সেই স্যান্ডগুলো বা কাদাগুলো যা উঠেছে সেগুলো আমরা দেখলাম। ঠিক তার পাশেই একটা জিনিস হচ্ছে যে একটা সয়েলের টেস্ট চলছে, তাহলে সেটাও আমরা দেখলাম। তো আমরা এই দুটো প্র্যাকটিক্যালি দেখলাম। এবার একটু থিওরি আলোচনা করে দিই ব্যাপারটা নিয়ে কি হয়। সেটা হচ্ছে একদম তুমি বুঝতেই পারছো যে যে টিউবওয়েলটা এখানে হচ্ছে সেটা হচ্ছে 300-200 একটা টিউবওয়েল হচ্ছে, মানে 300 মিলিমিটার বাই 200 মিলিমিটারের টিউবওয়েল হচ্ছে। তাহলে একদম তলায় যে পাইপটা একেবারে নিচে থাকবে, সেই যেটার মধ্যে আমি একটা কোনো ক্যাপ করা থাকবে যেন নোংরা জল না উঠতে পারে, একদম তলায় আমি যদি একদম নিচে যেটা প্রথম পাইপটা নামবে তলায়, সেই পাইপটাকে আমরা বলবো কি পাইপ বলবো? সেই পাইপটাকে আমরা বলবো ব্ল্যাঙ্ক পাইপ। ব্ল্যাঙ্ক পাইপ কেন বলছি তার কারণটা আমি বলবো। ব্ল্যাঙ্ক পাইপ সাধারণত মিনিমাম 3 মিটার রাখতে পারো, কিন্তু আমি সবসময় সাজেস্ট করব ব্ল্যাঙ্ক পাইপ যদি কখনো প্রশ্ন করে ব্ল্যাঙ্ক পাইপ কতটা রাখা উচিত, আমি বলবো 6 মিটার রাখলে ব্ল্যাঙ্ক পাইপ বেটার। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক পাইপ আমি 6 মিটারের সাজেস্ট করব। ব্ল্যাঙ্ক পাইপের ঠিক ওপরেই থাকে স্ট্রেনার। স্ট্রেনার মানে হচ্ছে যে অ্যাকুইফারটাকে আমি ওই স্যান্ড দেখে বা আমি টেস্ট করে যে অ্যাকুইফায়ারটাকে হ্যাঁ আমি ফিক্সড করলাম, ইলেকট্রোলগিং বলে একটা টেস্ট হয়, সেই ইলেকট্রোলগিং টেস্ট করে এবং স্যান্ডের লেয়ার দেখে যে অ্যাকুইফায়ারটাকে আমি ফিক্সড করলাম যে এই অ্যাকুইফায়ারের মধ্যে জল আছে, তাহলে সেই অ্যাকুইফায়ারে আমি স্টেনারটাকে ফিক্সড আপ করলাম। আমি ধরে নিলাম যে স্টেনার এখানে 30 মিটার, তাহলে 30 মিটারের স্টেনারটা আমি ওখানে ফিক্সড আপ করলাম। এবার স্টেনার দিয়ে কি হবে, স্টেনার থেকে বাইরের লেয়ার থেকে জল ঢুকবে। যদি সেই লেয়ারের জলের মধ্যে কিছু কাদা মিশ্রিত জলে যদি কখনো ঢোকে, সেই কাদাটা কি ওপরে যেন না যায়, নিচে থেতিয়ে পড়ার জন্য আমি ওই ব্ল্যাঙ্ক পাইপটা থাকে। তাহলে এই ব্ল্যাঙ্ক পাইপটা কী হবে, ধীরে 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 কাদাগুলো ওখানে জমা হতে থাকবে এবং আমাদের টিউবওয়েলের কিন্তু লংজিভিটিটা বাড়তে থাকবে, যে টিউবওয়েলের ওপরে কোনো রকমের নোংরা জল আসবে না। সে ব্ল্যাঙ্ক পাইপের ওপরে কি থাকলো, ব্ল্যাঙ্ক পাইপের তাহলে ওপরে স্টেনারটা অবশ্যই যা 300-200 যদি টিউবওয়েল হয় তাহলে 200 মিলিমিটারেরই স্টেনার হচ্ছে। স্টেনারের ঠিক ওপরে কি আছে, হাউজিং পাইপ, সেটাও 200 মিলিমিটার। সেটা কত অবধি গেল, সেটা আমি যত অবধি সরি আবার ভুল বললাম, ওয়েল পাইপ। আবার স্টিনারের ওপরে থাকছে ওয়েল পাইপ, তাহলে ওয়েল পাইপটা কত অবধি গেল, ওয়েল পাইপটা গেল হাউজিং পাইপের নিচে অবধি। তার ঠিক ওপরে যে 300 মিলিমিটারের একটা পাইপ আছে, ওই পাইপকে বলবো হাউজিং পাইপ, যেখানে একটা 300/200 একটা দেখো রিডিউসিং সকেট আছে।
যে রিডিউসিং সকেটটা দিয়ে 300/200 সঙ্গে আমাদের একটা জয়েন করা থাকছে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, সব কাজের শেষে তোমাদের যে গ্র্যাভেলসগুলো দেখালাম, যে গ্র্যাভেলসের মিনিমাম সাইজ 4.75, সেই গ্র্যাভেলসগুলো কিন্তু প্যাকিং হয়ে যাবে, যেটা স্টেনার লেভেলটাতে প্যাক করে দিলে আমার যে জলটা আসবে সেই জলটা পরিষ্কার পরিশ্রুত জল, আমরা কোয়ালিটি ওয়াটার পাবো, ঠিক আছে। এটা গেল আমাদের পিএইচই টিউবওয়েল। এ নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, তোমরা জানো। এইবার আর একটা জিনিস একটু ছোট্ট করে বলে দিই, যে এই যে আমি দেখলাম যে কিছু জায়গায় টেস্ট হচ্ছে, সেখানে আমি বললাম কি যে এসপিটি করেছো, এসপিটি কি এসছে, আমার ডিস্টার্ব সয়েল আনডিস্টার্ব সয়েল কি এসছে। এবার হচ্ছে দেখো যে আনডিস্টার্ব সয়েল যেটা দেখলে মোম দিয়ে কোটিং করা, সেই আনডিস্টার্ব সয়েলটা কিন্তু ক্লে। হ্যাঁ, কিন্তু ও বলছে আনডিস্টার্ব সয়েল আমার বেশি আসেনি স্যার, আমার এসপিটি বেশি এসছে। তার এসপিটি বারংবার করেছি, তো এসপিটি আমি যখন বেশিবার করেছি, এসপিটিটা কি, এসপিটিটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। আমি এই টেস্টটা সাধারণভাবে আমার যদি স্যান্ডেল লেয়ার আসে, আর যেখান থেকে আমি কোনো আনডিস্টার্ব সয়েল তুলতে পারবো না, কোনো একটা জায়গা দিয়ে আমি যদি কোনো মোল্ডের মধ্যে একটা যদি স্যান্ডি সয়েল তুলি, সেটা তো আর থাকে না, সেটা ভেঙে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে কি করা হয়, এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করা হয়। এবার তোমাদের ইন্টারভিউতে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের বিষয়ে একটু আদ্র জিজ্ঞাসাবাদ করতে পারে। তো বুঝতেই পারছো যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে যে অ্যারেঞ্জমেন্টটা দেখলে, ওই অ্যারেঞ্জমেন্টে একটা পুলি দিয়ে একটা হাতুড়ি বা একটা হ্যামারকে মোটামুটি 750 উপর থেকে ওটার উপরে মারা হয়। এবার কতগুলো মারা হচ্ছে সেই সংখ্যাটা নেওয়া হয়, মানে একটা নির্দিষ্ট লেয়ারে। এবার ধরো 3বার তুমি পেলে, 3বার এই এবং তাতে দেখা হয় যে আমার নির্দিষ্ট যে আমার এটা আমার পেনিট্রেশনের যে আমার এটা অংশটা কতটা ঢুকছে, ঠিক আছে। এবার ধরো দেখা গেল যে ওই অংশটা, যে অংশটা আমি মার্কিং করে রেখেছি ঢোকার জন্য, প্রথমবারে 7বারে ঢুকলো, দ্বিতীয়বারে তোমার 9বারে ঢুকলো, আর 3 নম্বর বারে 2বারে ঢুকলো, এবার 4বারে ঢুকলো, তাই বেস্ট অফ 2 আমরা এখানে নেব, ঠিক আছে। তো এইভাবে আমি, তাহলে আমার দুটোর মধ্যে নিয়ে আমি একটা এন ভ্যালু পেলাম, এইভাবে পরপর 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 এন ভ্যালু পাওয়া যায়। এবার এটা প্রথমে জিজ্ঞেস করতে পারে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা লেখা থাকবে, আমি তোমাদের বরাবরই সাজেস্ট করি যেটা, যে আইএস কোড পড়বে। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের ক্ষেত্রে আইএস কোড হচ্ছে আইএস 2131 1981, ঠিক আছে। তাহলে আইএস 2131 তোমায় পড়তে হবে। এবার যে মাঠ থেকে যে এন ভ্যালুগুলো পেলে বিভিন্ন লেয়ারে, যে বিভিন্ন যে স্যান্ডেল লেয়ার কাটতে কাটতে গেলে, আর বারবার ওই লেয়ারের ওপরে তুমি হাতুড়ি দিয়ে মেরে একটা নির্দিষ্ট লেয়ার ঢুকতে গিয়ে যা তোমার এন ভ্যালু এলো, সেই এন ভ্যালুগুলোকে তুমি কালেক্ট করে ল্যাবরেটরিতে আনলে। এবার যেটা আনডিস্টার্ব সয়েল, ঠিক আছে, মানে সেটা ওই ইউসি টেস্ট যেটা তুমি করা, সেই ইউসি টেস্ট তুমি করে নিলে আনডিস্টার্ব সয়েলের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কনসোলিডেশন টেস্টটা আমাদের হয়ে গেল। এইবার আমি একটা মান পেলাম। এছাড়া এসপিটিতে কি পাবো, এসপিটির ক্ষেত্রে কিন্তু আমার একটু কারেকশান করতে হবে মাঠের ভ্যালু। কি কারেকশান করতে হবে, দেখো এন ভ্যালু যে আসে, এন ভ্যালুর কারেকশান সাধারণত আমরা দুটো হিসাবে করি। একটা হচ্ছে ডিউ টু দ্য ওভারবার্ডেন, তাহলে এই ওভারবার্ডেন কারেকশান আমার একটা কারেকশান আছে, আর একটা আছে ডিউ টু দ্য ডায়ালেটেন্সি, মানে আমার প্রসারণটা কতটা হচ্ছে তার উপরে একটা কারেকশান, আর ওভারবার্ডেন যেটা হচ্ছে তার উপরে একটা কারেকশান। এবার ওভারবার্ডেনের কারেকশানের ক্ষেত্রে কি হবে, আমাদের একটা দেখবে আইএস 2131 একটা নির্দিষ্ট গ্রাফ দেয়া আছে। সেই গ্রাফটাকে আমরা যদি দেখি, সেখানে দেখবে যে গ্রাফের মধ্যে এক্স অ্যাক্সিসে কি থাকবে, এক্স অ্যাক্সিসে থাকবে কারেকশন অফ এন ভ্যালু ইন কোহেশনলেস সয়েল ফর ওভারবার্ডেন, আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, ওয়াই অ্যাক্সিসে থাকবে এফেক্টিভ ভার্টিক্যাল ওভারবার্ডেন প্রেশার, সেটা অবশ্যই কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ারে হবে। তো এই দুটো দিয়ে একটা দেখবে পয়েন্টগুলো প্লট করার পরে গ্রাফটা যে আসবে, সেই গ্রাফ থেকে আমি ওভারবার্ডেন কারেকশানটা করতে পারি। আর এছাড়া যদি বলে ডায়ালেটেন্সি কারেকশানের ক্ষেত্রে কি নেওয়া হয়, একটা জায়গা এন ভ্যালু 10, তুমি কি কারেকশান করবে, তুমি বলবে আমি 10 যদি হয় শুধু ওভারবার্ডেন কারেকশান করব। যদি বলো একটা জায়গায় এন ভ্যালু 20, তুমি কি করবে, আমি ওভারবার্ডেন আর ডায়ালেটেন্সি দু রকমের কারেকশান করব। কেন, একটা জিনিস মনে রাখবে, যদি এন ভ্যালুর মান 15-র ওপর হয় তবেই কিন্তু আমি একটা ডায়ালেটেন্সি কারেকশানটা করবো, আর প্রসারণের কারেকশান করব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আমরা সাধারণত সয়েলের প্রপার্টি এবং সয়েলটা আমার কি, মানে কতটা আমার বহন ক্ষমতা
এর আছে সেটা বার করার জন্য আমরা এই টেস্টটা করি, এবং এইটা দিয়ে আমি বুঝতে পারি, বা আমরা যারা ডিজাইনার আছি তারা বলতে পারবো যে এই সয়েলের এই এসপিটি ভ্যালু আবার এত 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 এসছে, আচ্ছা কনসোলিডেটেড, আচ্ছা আনডিস্টার্বের এত এসছে, লেয়ারের এই, তাহলে এইখানে কি হতে পারে, এখানে পাইল ফাউন্ডেশন হবে নাকি র্যাপ ফাউন্ডেশন হবে, কি ফাউন্ডেশন হবে আমি সেটা বলতে পারি। আর যদি পাইল ফাউন্ডেশন হয় তাহলে এই যে বিভিন্ন লেয়ারগুলো পেলাম, সেই বিভিন্ন লেয়ারগুলোর যে সি ইকুয়েশন ভ্যালু বা যা যাবতীয় কিছু আমরা পাচ্ছি, সেই ভ্যালুগুলোর থেকে কিন্তু আমরা আলটিমেট পাইল ডিজাইন বা পাইল ক্যাপ ডিজাইন করতে পারি। পাইল ডিজাইন বা পাইল ক্যাপ ডিজাইন একটা বড় ব্যাপার, এটাকে নিয়ে আর একটা দিন চর্চা করব। ঠিক আছে, আজকে তোমাদের জাস্ট একটা প্র্যাকটিক্যালি এগুলো দেখালাম, এবং শর্ট কিছু প্রশ্ন যেগুলো মাঠের জিনিস দেখেছো কিনা দেখার জন্য তোমাদের বলতে পারে, এটা তোমরা বলতে পারো। এরপরে তোমাদের একবার আগেও দেখিয়েছি, আবার বলছি যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল আইআইটি খড়গপুরের কাছে, মানে ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না তোমাদের কাছে আনা। সো এটার পরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা ভিডিও তোমরা পাচ্ছ, যেটা তোমরা দেখো। আমার মনে হয় প্র্যাকটিক্যালি দেখলে পার্টসগুলো বোঝা এবং জিনিসগুলোকে সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা হবে। ঠিক আছে, ভালো থাকবে। এবং এখনও তো রেজাল্ট আমি কিছু পেলাম না, তবে যেটুকু খবর পাচ্ছি, যেহেতু সিভিলের ছেলেদের বা মেয়েদের সংখ্যা অনেক বেশি, সেই জন্য ওনারা কিন্তু মানে একদম একদম ঠিক করে দেখে, প্রপারলি অ্যাসেস করে, বারংবার সেটাকে চেক করে কোনো ভুল বা কোনো কিছু হচ্ছে নাকি সেটা দেখে নিই হয়তো করবে, হয়তো একটু সময় লাগছে, কিন্তু এটা নিশ্চিন্তে থাকো, রেজাল্ট কিন্তু বেরোবে না বলেই চিন্তা করার কিছু নেই, রেজাল্ট আউট হবেই। ঠিক আছে, ওকে, এনজয় করো পরের ভিডিও, ভালো থাকো, আর সঙ্গে থাকো। আচ্ছা, আজকে আজকে আমি একটা WTP প্ল্যান্টের ডিটেল দেখাবো। দেখো, কোনো একটা ইনটেক পয়েন্ট থেকে আমাদের পাইপলাইন দিয়ে জলটা, যেটা র ওয়াটার বলছে, সেই র ওয়াটারটা আমাদের এই WTP প্ল্যান্টে এসে পৌঁছাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে দুটো ভালভ আছে, এই ভালভগুলো দিয়ে দেখো অপারেট করে জলটাকে আমরা এই পাইপের সাহায্যে ওপরে তুলছি। এবার এই পাইপের সাহায্যে ওপরে তুলে কি পাচ্ছি, এই পাইপের সাহায্যে ওপরে তুলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনলেট পাইপ দিয়ে আমরা উপরে তুললাম। তোলার পর প্রথমে এরিয়েটারে আমরা এটাকে ফেলছি। এবার দেখা যাক এরিয়েটারটা কি। একটু উঠবো, এরিয়েটারের এটা দেখতে যাচ্ছি। এরিয়েটার আর অন্য কিছু নয়, যে আমাদের যে জলটা আসছে, জলের ভেতরে যদি কোনো গন্ধ থাকে বা কোনো কিছু থাকে, সেটাকে আমাদের বাইরের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সঙ্গে যুক্ত করে এরা করে কি, এরিয়েটারটা করছে কি, সে অক্সিজেনের মাত্রা বাড়ায়, জলটাকে ভেঙে দিচ্ছে। এটা হচ্ছে এরিয়েটার। তলা থেকে বুঝতেই পারছো জলটা আছে, অনেকগুলো ধাপ মতো করা আছে, এই ধাপের উপর দিয়ে এইভাবে পড়ছে জলটা, যাতে আমরা জলটাকে প্রপারলি, আমাদের কিন্তু অক্সিজেনের মাত্রাটা জলে থাকে। এই যে এবার জলটা কিভাবে যাচ্ছে দেখো, জলটা ওই যে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা জায়গায় একটু সরু হয়ে গেছে। সরু যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলি পার্শিয়াল ফ্লুম। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলছি পার্শিয়াল ফ্লুম। এইখান থেকে জলটা বেরোলে, আমরা যদি জলের গতিবেগ বার করতে হয়, তাহলে এই জায়গা থেকে আমরা জলের গতিবেগে এটাকে বার করতে পারি। এবং দূরে দেখা যাচ্ছে, দেখো একটা জিনিস ঘুরছে, ভালো করে দেখো, এইটাকে বলছে ফ্লাশ মিক্সচার। এইখানে কিন্তু জলে যদি টার্বিডিটি বেশি থাকে, মানে জল যদি ঘোলা হয়, দেখতে পাচ্ছ জল যেটা আসছে পুরো ঘোলা জল, এইখানে যদি জলের টার্বিডিটি বেশি হয়, তাহলে এই জায়গাটার থেকে কিন্তু ওই অ্যালার্মটাকে যোগ করে আমাদের কিন্তু জলের টার্বিডিটি কমানো হয়, যাতে ওই অ্যালার্মটা যোগ করলে জলে যে নোংরাগুলো আছে সেটা থিতিয়ে যায়। মানে এখানে অ্যালার্ম বা ফটকিরি বা যেটাই বলো, সেটা অ্যাজ এ কোয়াগুলেন্ট কাজ করে। এইরকমভাবে দেখো, পার্শিয়াল ফিল্ম থেকে ভালো করে দেখে নাও। আর এই হচ্ছে ফ্লাশ মিক্সচার, এইটা হচ্ছে ফ্লাশ মিক্সচার। আমরা যাই তারপরে স্টেজটা কি আছে।
হ্যাঁ, এসে গেছি আমরা। এই যে পার্শিয়াল ফ্লুমের থেকে আমরা নেমে এলাম যে জায়গাটায়, সেটা হচ্ছে আমার এর ঠিক উপরেই আছে ফ্লাশ মিক্সচার। দেখো, এটা হচ্ছে ফ্লাশ মিক্সচার। ওপরে দেখালাম ফ্লাশ মিক্সচার, ফ্ল্যাক্স মিক্সচারের ঠিক তলায় আছে। দেখতে পাওয়া যাচ্ছে ফ্ল্যাক্স মিক্সচারের তলায় এইখানে যে জলটা যাচ্ছে, এটা দুটো পাইপ আছে, এই একটা পাইপ আর এই একটা পাইপ। বেসিক্যালি তলার এই যে কালো পাইপটা, এটারই বেসিক্যালি কাজ। এই তলার পাইপটা থেকে জলটা চলে যাচ্ছে এই যে ওই যে উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্ল্যারিফ্লকুলেটর, সেই ক্ল্যারিফ্লকুলেটরে চলে যাচ্ছে। আর ক্ল্যারিফ্লকুলেটর বিষয়টা আরেকটুখানি ডিটেলিং বলবো। আর ওপরের এই পাইপটা, এটা হচ্ছে বাইপাস পাইপ। যখন কখনো মেনটেনেন্স দরকার হয় তখন কিন্তু এই পাইপ, এই ভাল্বটাকে বন্ধ করা হয় এবং এই যে পাইপটা আছে, এই পাইপটার সাহায্যে জলটা কিন্তু আমার লন্ডারে চলে যায়, গিয়ে ডাইরেক্ট আমি সাপ্লাই করি যখন মেনটেনেন্সের প্রয়োজন হয়। তাহলে এই যে তলার পাইপটা, এই তলার পাইপটা কিন্তু ওই ওপরের ফ্লকুলেটরে চলে যাচ্ছে। আমরা দেখাচ্ছি। আচ্ছা, এই ট্যাঙ্কটা মাঝখানে দেখে নাও, এই যে পাইপটা দেয়া আছে, এই পাইপটা দিয়ে তলার আমাদের ক্ল্যারিফায়ারে যে নোংরাগুলো জমা হয়, সেই নোংরা জলগুলো এইখান থেকে, কাদা শুদ্ধ জলটা এইখানে বেশ কিছুটা যদি থাকে এর মধ্যে পড়ে। এর মধ্যে কিন্তু বেশ কিছুটা অ্যালাম বা সেডিমেন্টার থাকে। ফলে এটাতে হয় কি, এইখান থেকে আমরা কিন্তু জলটাকে নিয়ে পরবর্তীকালে আবার, দেখো এখানে পাম্প লাগানো আছে, এই পাম্প থেকে গিয়ে আবার এটাকে এরিয়েটার বা ফ্ল্যাশ মিক্সচারে ফেলে আমরা এটাকে কিন্তু পুনরায় ব্যবহার করতে পারি, মানে রিইউজ করতে পারি। এবার আমরা যাচ্ছি ফ্লকুলেটর বা ক্ল্যারিফ্লকুলেটরের দিকে। আমরা এগোচ্ছি ফ্লকুলেটর বা ক্ল্যারিফ্লকুলেটরের দিকে। অ্যাকচুয়ালি আগে কি হতো, ফ্লকুলেশন একটা ট্যাঙ্ক থাকতো, একটা ক্ল্যারিফায়ার ট্যাঙ্ক থাকতো। এখন কিন্তু ফ্লকুলেটর আর ক্ল্যারিফায়ার ট্যাঙ্ক আর ফ্লকুলেশন ট্যাঙ্ক আলাদা আলাদা রাখে না, একই সঙ্গে হয়ে যায়। এটা হচ্ছে ক্ল্যারিফ্লকুলেটর বলে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি। মাঝের পোর্শনটা ফ্লকুলেটর আর এইটা হচ্ছে ক্ল্যারিফায়ার, এই সাইডেরটা। नेटवर्क से होती है ग्रे वाटर चैनल में जाके रिजर्वायर में चला जाएगा। तो लास्ट रिजर्वायर की एक पॉइंट, দেখো এই যে মেশিনটা ঘুরছে, এই মেশিনটা কিন্তু এই মাঝখানে দেখো একটা প্লেটকে ঘোরাচ্ছে। ফ্লকুলেটরের মধ্যে এই প্লেটটা কিন্তু ঘুরছে ধীরে ধীরে এই মেশিনের সাহায্যে। মাঝখানে আছে ফ্লকুলেটর। এই যে ফ্লকুলেটরটা কি হচ্ছে, তলা থেকে 1-1.5 মিটার খালি আছে। তলায় ওই যে পাইপটা দেখালাম, কালো পাইপটা, সে পাইপটা কিন্তু সোজা এসে এর তলায় এসেছে, বেশ কিছু অরিফিস তার তলায় ওপেন করা আছে। সেই অরিফিস থেকে কিন্তু এর জলটা এর ভেতরে উঠছে, নোংরা জলটা, যেটা ফ্ল্যাশ মিক্সচারে মিক্সিং করার পর যে জলটা আসছে। এই যে, আর এই প্লেটটা ঘুরছে ধীরে ধীরে। ফ্ল্যাশ মিক্সচারে রিটেনশন টাইম হচ্ছে 1 মিনিট, আর এই ফ্লকুলেটরে রিটেনশন টাইম হচ্ছে 20 মিনিট। এর তলায় কিন্তু একটু গ্যাপ আছে, এই তলার গ্যাপটা থেকে আমার চলে আসছে এই দেখো, এটা হচ্ছে ক্ল্যারিফায়ার। এখানে দেখো জলটা কিন্তু শান্ত, একদম জলটা শান্ত, যাতে এখানে আমার ওই ক্লে পার্টিকেলসগুলো থিতিয়ে যায়। আর দেখো ফ্লকুলেটরের ঠিক গায়ে ভালো করে যদি দেখো, দেখো ছোট ছোট হোল করা আছে, এই ক্ল্যারিফায়ারের গায়ে ছোট ছোট হোল করা আছে। এই হোল দিয়ে জলটা, এই যে সাইডে দেখছো যেটার উপর দিয়ে এই যে দেখাচ্ছে, এটা একটা চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে লন্ডার। এই লন্ডারটাকে একটু ডিটেল দেখাই, দেখো লন্ডারটা যাচ্ছে,
লন্ডারটা যাচ্ছে, লন্ডারটাকে ডিটেল দেখাচ্ছি। এই দেখো লন্ডারের মধ্যে দিয়ে জল যাচ্ছে। এই জলটা এসে পড়ছে কি এইখানে দেখো, আমাদের এখানে কিন্তু ফিল্টার আছে, এই ফিল্টারের মধ্যে জলটা পড়ছে। ওই একটা ফিল্টার, এই একটা ফিল্টার, আর এই একটা ফিল্টার, এই তিনটে ফিল্টার আছে। এই তিনটে ফিল্টারে গিয়ে জলটা পড়ছে। এই জলটা ফিল্টার হওয়ার পর পরবর্তী দিকে যাচ্ছে, আমরা সেটা দেখাবো। দেখতে পাচ্ছ ফিল্টার হবার পর কিন্তু জলটা এই দেখো এই জায়গা দিয়ে জলটা নোংরাটা কিন্তু নেমে এসে এই চেম্বারে জমা হচ্ছে, এই চেম্বারে জমা হচ্ছে। আর ভালো জলটা, যে ভালো জল, সে ভালো জলটা এই যে পাইপে করে আসছে দেখো, এই ওপর থেকে দেখো, এই পাইপে করে এসে এইভাবে এসে, এটা একটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভার, বিশাল বড় এই ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে জমা হচ্ছে। এই যে হাঁটছে ক্লিয়ার ওয়াটার